প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শীতে নাক কান গলা রোগ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সজল আশফাক। চলুন কথা বলে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কিছু কিছু রোগের বেলায় আমরা দেখি যে শীত আসার সঙ্গে সঙ্গে তার প্রকোপ বা মাত্রা বেড়ে যায়। তার মধ্যে নাক কান গলা বিষয়ের অনেক রোগ সম্পর্কিত এবং এটি বাড়ে, সমস্যাটা বাড়ে। আপনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে বলবেন কি নাক কান গলার কোন রোগগুলি সাধারণত শীতের সঙ্গে সম্পর্কিত এবং বাড়ে? শীতের সময় যেহেতু পরিবেশটা একটু ভিন্ন, ঠান্ডা পরিবেশ, ধুলোবালি বেড়ে যায়, তো হঠাৎ করে শরীরটা কিন্তু খাপ খাওয়াতে গিয়ে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমত যে জিনিসগুলো আসলে মানুষের শরীরে মানুষ আক্রান্ত করে থাকে তার মধ্যে নাক, গলা এবং কান হয়তো একটু পরে হয়। যেমন হাঁচি বেড়ে যায়, যেটাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিজনিত, ঠান্ডার জন্য অথবা ধুলোবালির জন্য হয়। এটা একটা বেড়ে যায়, নাক বন্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে গলা ব্যথা বেড়ে যায়, এটাও তাই, একই পরিবেশের জন্য গলাটা একটু খুসখুস করতে থাকে, কারো কারো চুলকায়, কারো কারো ব্যথা করে এবং অনেকের অনেক বেশি ব্যথা করতে পারে গলায়। এবং যদি কারো আগে থেকেই টনসিলের সমস্যা থাকে সেগুলো কিন্তু এই সময় একটু বেড়ে যেতে পারে। আর নাক এবং কান যখন গলা যখন এই আক্রান্ত হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই পাশে যে কান থাকে, কানের সাথে যে নাকের যোগাযোগের পথটা সেটাও একটু রুদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তখন দেখা যায় যে কানেও ব্যথা করছে বা কানটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সাধারণভাবে যেটাকে বলি কানে তালা দেওয়া, সেই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এবং এগুলোর মধ্যে আমি যদি বলি শিশুরা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় এইসব সমস্যায় বড়দের চেয়ে। তো এই শীতের সঙ্গে সম্পর্কটা কোথায়? শুধু কি ঠান্ডা অ্যালার্জি শীত, আবার আপনি বলছিলেন ধুলা ময়লাও বেড়ে যায়, এটা শীতে আসলে বাড়ে কেন? শীতের পরিবেশটা তো আপনি জানেন যে একটা শুষ্ক পরিবেশ, এটা একটা বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে। আরেকটা হচ্ছে যে এই যে শীতের যে ঠান্ডা পরিবেশটাই একটা অনেক সময় অ্যালার্জির উদ্রেক করতে পারে। একই সময় ধুলাবালি তাতে আরও সহযোগিতা করে, এটা একটা বিষয়। আর বাচ্চারা বেশি এফেক্টেড হয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। আর যাদের আগে থেকেই টনসিলের সমস্যা রয়েছে বা অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের হাঁচি সর্দির সমস্যা আগে থেকেই রয়েছে, তারা একটু আগে আক্রান্ত হয় এবং একটু বেশি পরিমাণে আক্রান্ত হয়। তো বিষয়টা আসলে পরিবেশগত মূলত। এই সময়টাতে কিন্তু কিছু কিছু ভাইরাস এই পরিবেশে কিন্তু সেই ভাইরাসগুলোর বিচরণের জন্য বা বংশবৃদ্ধির জন্য কিন্তু উপযোগী একটা পরিবেশ। কিছু কিছু ভাইরাসের সময় আক্রান্ত। শীতের সঙ্গে গলা ব্যথার সম্পর্ক কি? অনেক সময় আমরা বিশেষ করে বাচ্চাদেরকে আমরা যে শাসন করি, বলি আইসক্রিম খাবে না, গলা ব্যথা হবে। টনসিলের বিষয়টা তো আছেই, গলা ব্যথা হবে। ঠান্ডা পানি খেলে গলা ব্যথা হবে। কারো কারো বেলায় হঠাৎ করে গরম থেকে শীত আসছে, তিনি হয়তো ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে শুয়েছেন, ভোরবেলা উঠে দেখলেন তার গলা ব্যথা হয়ে আছে। এই ঠান্ডার সঙ্গে গলা ব্যথার সম্পর্কটা আসলে ঠান্ডাতে যেটা হয়, ঠান্ডার এই পরিবেশটা একটা বিষয়। কারণ আপনি জানেন যে মুখের মধ্যে স্বাভাবিকভাবে কিছু ব্যাকটেরিয়া থাকে এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া ওই সময় ঢুকতে পারে, কিন্তু এই ঠান্ডা পরিবেশটা যেটা হয় ওই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করার জন্য এবং তার বেঁচে থাকার জন্য খুবই উপযোগী একটা পরিবেশ। এবং সেই পরিবেশটা যখন সে পায়, সে দ্রুত বংশবৃদ্ধি করে। এবং টনসিল হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে সেই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধতে পারে। তো স্বাভাবিকভাবেই তার বাসা বাঁধা এবং বংশবিস্তারের জন্য উপযোগী একটা পরিবেশ পেয়ে যখন সে গলাটাকে আক্রান্ত করে, স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে টনসিলের উপর, টনসিলটা প্রদাহযুক্ত হয়ে যায় এবং তখন দেখা যায় যে ব্যথা হচ্ছে। মূলত এই কারণেই ঠান্ডাটা আসলে অ্যাভয়েড করতে বলা হয় এবং টেম্পারেচার যতটা ব্যালেন্স রাখা যায়। এবং এই জন্য আমরা কিন্তু বলি যে এইসব সমস্যাতে সাধারণত বলি কি যে উষ্ণ গরম পানি দিয়ে গার্গল করবেন, একটু লবণ দিয়ে। তো লবণটা একটা অ্যালকালাইন সলিউশন, এটার মধ্যে ব্যাকটেরিয়া যেমন বাঁচতে পারে না, অসুবিধা হয় তার বেঁচে থাকতে। একই সময় উষ্ণ পরিবেশ বা গরম পানি দিয়ে যদি গড়গড়া করা হয়, ওই গরমও কিন্তু এই জীবাণুগুলো কিন্তু টিকতে পারে না, জীবাণুকে ধ্বংস করে, সংখ্যা কমে যায়। আবার এটা ওই মিউকাস সিক্রেশনকে তরল করে নিয়ে আসে, একই সাথে সিক্রেশন বাড়ে। আর যত লালা বের হবে, একটু সিক্রেশন হবে, তো তার সাথেও কিন্তু ব্যাকটেরিয়াগুলো চলে যাচ্ছে ওয়াশ আউট হয়ে। শীত আসলে শিশুদের হয়, বড়দেরও হয়। আর একটা সমস্যা, খুব সাধারণ সমস্যা কিন্তু অসাধারণ বিরক্তিকর সমস্যা, সেটা হলো সর্দি। এই যে নাকে মুখে সর্দি আসা, সঙ্গে কিছুটা জ্বরও, এই বিষয়টা কি? এটা বাড়ে কেন? এটা একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি ফ্লু। তো ফ্লুটা আপনি জানেন যে এটা ভাইরাস জনিত। তো
আমাদের দেশে যদিও এর প্রকোপ ততটা বেশি না, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এই ফ্লুর জন্য মানে লোকজন এতটাই অসুস্থ হয় যে সেই ফ্লু ফুসফুস পর্যন্ত আক্রান্ত করে থাকে, এবং কিছু কিছু ভাইরাস আছে যে কারণে মানুষের মৃত্যুও হতে পারে, এবং মানুষ কাজে যেতে পারে না, স্কুলে যেতে পারে না বাচ্চারা। তো এই কারণে কিন্তু দেখা যায় যে উন্নত বিশ্বে আমরা দেখেছি যে সেখানে কিন্তু ফ্লু শটের একটা বিষয় আছে, যে প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময়, সাধারণত অগাস্ট সেপ্টেম্বরের দিকে এই ফ্লু শটটা নেওয়া হয়। তো এটা 1 বছর মেয়াদি এটা কার্যকরী থাকে। তো এটাতে নিলে যেটা হয় যে খারাপ ধরনের যে ভাইরাসগুলো আছে, যেগুলো কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা এই জাতীয়, সেগুলো যদি আক্রান্ত করতে যাতে না পারে, বা শক্তিশালী ভাইরাসগুলো যাতে আক্রান্ত করতে না পারে, সেই জন্য কিন্তু এই ভ্যাকসিনটা কাজ করে থাকে ফ্লু শটে। কিন্তু আমাদের দেশে বেসিক্যালি আসলে ফ্লু শটের সেরকম কিন্তু ব্যবস্থা নাই, এবং আমরা একদিক দিয়ে লাকি যে আমাদের যে পরিবেশ, এই পরিবেশের কারণে কিন্তু মানে আমাদের তো মাইনাসে মানে টেম্পারেচার যায় না, বা 5 ডিগ্রি 4 ডিগ্রি বা তার নিচেও তো অনেক সময় যায় না। তো স্বাভাবিকভাবে এই আমাদের যে টেম্পারেচার, এই টেম্পারেচার কিন্তু ওই ভাইরাসগুলো ঠিক ওইভাবে বংশবৃদ্ধি করতে পারে না বা আক্রান্ত করতে পারে না, ক্ষতি করতে পারে না। তারপরে আমরা যখন হয়ে যাই, এগুলো দুর্বল ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়, যেটা আমরা বলি ফ্লু। তো এই ধরনের হলে আসলে এটাই হয় বেশিরভাগ। এক্ষেত্রে আসলে যেটা হয় মানে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করতে হয়, লাইক নাক যদি বন্ধ থাকে নাকে একটা ড্রপ দিয়ে নাকটাকে ক্লিয়ার করা, বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে একটু দমন রাখা, সিক্রেশনগুলি যাতে নাকের সর্দিটা একটু কমে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যান্টিবায়োটিক লাগে না, একটু অ্যান্টি অ্যালার্জিক, হ্যাঁ এই জাতীয় গার্গল করা বা গরম খাবার খাওয়া, একটু স্যুপ খাওয়া, এগুলো খেলে দেখা যায় যে বিভিন্ন রিসার্চে বলা হয় যে স্যুপ অনেক বেশি কার্যকরী এসব ক্ষেত্রে, কারণ তাতে বডি টেম্পারেচারটা বেড়ে যায়, এবং এই আপনি যেটা একটু আগে বললেন যে মিউকাস সিক্রেশন যত বেশি হবে তত বেশি ওয়াশ আউট হবে, পেশেন্ট তত ভালো অনুভব করবে। তো এই জিনিসগুলি কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। তো এছাড়া অন্য কারণেও হতে পারে, সেগুলি খুবই সামান্য, তবে অবশ্যই বিরক্তিকর, কারণ এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেহেতু ভাইরাসজনিত, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত ওষুধপত্র দেওয়ার পরেও খুব বেশি ইমপ্রুভ করে না, ভাইরাসজনিত। তো একটা সময় পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়, একটু কষ্ট হয়। ভাইরাস সেলফ লিমিটিং ডিজিজ বলি আমরা ভাইরাল ডিজিজগুলোকে, যে একটা সময় পরে 5 দিন 7 দিন বা 10 দিন পরে নিজে নিজেই মরে যায়, ভালো হয়ে যাবে, কিন্তু তারপরেও কারো কারো খুব বেশি হয়। লাইফস্টাইল মডিফিকেশন বা একটু সতর্কভাবে জীবনযাপন চলাফেরা, এই থেকে এই যে যাতে আক্রান্ত না হই, সেজন্য এটা কোনো উপকারে আসে কিনা আপনার পরামর্শ? হ্যাঁ, অবশ্যই লাইফস্টাইল তো একটা অনেক বড় ব্যাপার, কারণ আপনি দেখবেন যে কেউ কেউ হয়তো এই বিষয়টা লক্ষ্যই রাখেন না। যেমন ধরুন কারো বাসায় যদি কার্পেট থাকে, বা বাসায় যদি সে কোনো মানে পশু পালে, অনেকে আছে কুকুর পালে বা বিড়াল পালে, তো এইসব বাচ্চা দেখা যায় যে ওই বাসায় যদি কারো এই সমস্যা থাকে, তার কিন্তু এগুলি করা উচিত না। অথবা ধুলোবালি যদি থাকে বাসায় বেশি, পারলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা, কার্পেটটাকে তুলে নেওয়া, বা যদি জাজিম থাকে সেটাকে বছরে 1 বার করে অন্তত বা 2 বার করে এটাকে ভালোভাবে রোদে দিয়ে পরিষ্কার করা, সোফাগুলোকে পরিষ্কার করা। কারণ ধুলোর মেইন আপনি জানেন যে এই যে ধুলোর মধ্যে অনেক ছোট ছোট অনেক মানে জীবাণু থাকে, যেগুলো কিন্তু এই ইচমাইট, এগুলো কিন্তু এই অ্যালার্জির উদ্রেক করে, ঘরের মধ্যেই এটার সোর্স থেকে যায়। তো এই অ্যালার্জেনের যে সোর্সগুলা, উৎসগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন যেটা আসে যে আমি কি পরিবেশে থাকছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যখন বাইরে বেরোচ্ছি, আমি যদি জানি যে আমার ধুলোতে সমস্যা হয়, গাড়ি ধোয়ার সমস্যা হয়, আমি যদি সম্ভব হয় আমি মাস্ক ব্যবহার করব, বা আমার গাড়িতে যদি আমি গাড়িতে চলি, আমি গাড়িতে এসিটা ব্যবহার করব যাতে ধুলোবালি ভিতরে না ঢোকে, বা সেই পরিবেশে আমি যাব না। আমি কোথাও অনেকের আছে খুব গরম পরিবেশে গেলে, খুব কোলাহলপূর্ণ জায়গায় গেলে সমস্যা হয়, এখন হ্যাঁ সেটা অ্যাভয়েড করা। এখন এই জিনিসগুলি আমি কিন্তু বুঝি যে আমি আক্রান্ত হচ্ছি, কারণ আমি সবচেয়ে ভালো বুঝি যে কোন পরিবেশে আমি আক্রান্ত হচ্ছি। সো লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের কোল্ড অ্যালার্জি, ঠান্ডা পানি দিয়ে গোসল না করা, এখন আমি জানি আমি ঠান্ডাটা খেলেই আমার গলা ব্যথা হবে, আমি আইসক্রিম খেলাম, তাহলে তো হলো না, বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই হবে জানি। তো এই জিনিসগুলি, বা হঠাৎ করে আমি একটু বারান্দায় দাঁড়ালাম রাতে কোনো কিছু ছাড়াই, হয়ে যেতে পারে। এরকম সামান্য ঘটনা থেকেই কিন্তু দেখা যায় যে অনেক গুরুতর ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, 2 দিন 3 দিন নষ্ট। এই যে সামান্য সমস্যাকে আমরা সামান্য থাকতে যদি ব্যবস্থাপনা ভালো মতো না করি, অসামান্য ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে বিশেষ করে শিশুদের বেলায় এই সর্দি জ্বর থেকে, সর্দি থেকেও তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি পর্যন্ত হয়। আপনি বলবেন কি একটা শিশুর বেলায় বিশেষ করে এই সর্দি কেমন হলে বা কোন পর্যায়ে গেলে তার চিকিৎসকের কাছে নেওয়া উচিত হবে বাচ্চাকে? সর্দি যখন লাগে, স্বাভাবিকভাবে যখন একটু হাঁচি দেয়, একটু পানি পরে নাক দিয়ে, আচ্ছা ঠিক আছে, এই সময় আমরা শিশুটাকে লক্ষ্য রাখবো। তাকে পারলে একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় খুব সাধারণ যেসব ওষুধ আছে
সেগুলো একটু খাইয়ে দিব, বা নাকে নর্মাল স্যালাইন পাওয়া যায় নর্সল নামে বা বিভিন্ন নামে, সেগুলো দিলে নাকটা পরিষ্কার থাকবে। বাস এটা করার পরে 2-3 দিন অপেক্ষা করতে হবে। তারপরে যদি দেখা যায় যে না সর্দিটা একটু হলুদাভ রঙের হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে এবং আরও বেশি আঠালো হচ্ছে এবং সেটা যাচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু চিন্তা করতে হবে যে না হ্যাঁ একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। একই সাথে শুধু সর্দি, সামান্যই সর্দি কিন্তু অনেক বেশি কাশি, বাচ্চা রাতে ঘুমোতেই পারছে না, সেক্ষেত্রেও কিন্তু আসলে পরামর্শ নেওয়া উচিত যে এটা থেকে কিন্তু আপনি যেটা বললেন যে নিউমোনিয়া হয়ে যাচ্ছে কিনা। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডা সর্দি এগুলির সাথে যদি জ্বর থাকে, এবং অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে জ্বরের মাত্রাটা কতটুকু। যদি 100-র মতো থাকে তাহলে আচ্ছা ওয়েট অপেক্ষা করেন, আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ দেন। কিন্তু জ্বর যদি অনেক বেশি হয়, বুকের ভিতরে যদি একটু শব্দ করে, তার একটু শ্বাসকষ্ট হয়, বুকের ওঠানামা যদি মনে হয় যে না এটা স্বাভাবিক না, খুব দ্রুত ওঠানামা করছে, ঘরঘর শব্দ হচ্ছে, হ্যাঁ, রাতে ঘুমোতে পারছে না, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শক্রমে ফুসফুসের যে চিকিৎসাটা সেটা নেওয়া উচিত। এবং আমার মনে হয় সেক্ষেত্রে দরকারি চিকিৎসা যদি দেয় তাহলে কিন্তু বাচ্চাটা ঝুঁকিমুক্ত থাকবে। আরেকটা হচ্ছে ঠান্ডা সর্দি লাগার পরে ধরেন ঠান্ডা লেগেছে, বাচ্চা বললো অনেক কান ব্যথা করছে, এক্ষেত্রে দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ পরামর্শ না নিলে এই যে ঠান্ডা সর্দি এগুলো মধ্যকর্ণের প্রদাহ করে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যে উইদিন 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যায় যে সেখানে ইনফেকশনে কানের পর্দাটা ফুটো হয়ে যেতে পারে। কিন্তু একই জিনিস যদি আপনি ঠিক সময়ে চিকিৎসা নেন, অন্তত হয়তো কানের এই রোগটা কিন্তু পুরোপুরি সেরে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় পরামর্শ শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভির যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শীতে নাক কান গলার কি কি সমস্যা হতে পারে এবং তা থেকে উত্তরণের পথ কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো গ্লুটসের 4th অ্যান্ড লাস্ট এক্সারসাইজ। এটাও আমরা গ্লুটসের আপনার সাইড যে মাসেলটা, সেই মাসেলটাকে আমরা ডেভেলপ করব। গতকাল আমরা দেখেছিলাম সেই জন্য সাইডের জন্য, কিন্তু এটা যে সেকেন্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এটা বলেছিলাম যে মানে এর আগে আমরা দেখেছিলাম 1-2, এটা হচ্ছে 1-2, মানে যেটা গ্লুটসের সামনের পোর্শনটা বানানোর জন্য যেমন দুইটা এক্সারসাইজ একটার সাথে একটা লিঙ্ক আপ, এটারও একটা এক্সারসাইজের সাথে একটা লিঙ্ক আপ। এই জন্য সাইড গ্লুটসের যদি আমরা গতকাল যে এক্সারসাইজ দেখেছিলাম সেটা যদি আপনি করেন তাহলে এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে গ্লুটসের স্টিফনেস আপনি সবসময় ফিল করবেন। এখন দেখুন যে সাইড গ্লুটসের এক্সারসাইজটা কীভাবে আমরা করব। ওকে, এটা আপনি রাখবেন থায়ের সাইডে। ওকে, গো আপ, ইয়েস, ওকে, খেয়াল করবেন এটা যখন উঠাচ্ছে, দিস ইজ দ্য কন্ট্রাকশন, দিস ইজ দ্য স্ট্রেচিং। গো আপ, ওকে, কন্ট্রাকশন অ্যান্ড স্ট্রেচিং, পুরো জিনিসটা ফিল করবেন। গ্লুটস এবং গ্লুটসের সাথে যে গ্লুটসটাকে খোলার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে আপনি লোয়ার ব্যাক, নট দ্য হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং যদি অর্ডার ইউজ করেন আপনি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হবে, আপনার নিতে একটা হবে, ইঞ্জুরি হবে, এবং আপনার শোল্ডার জয়েন্টটা একদিকে কিন্তু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় লোয়ার ব্যাক দিয়ে করবেন। যত ফ্লেক্সিবিলিটিকে আপনাকে অ্যাকসেপ্ট করছে অতটুকু আপনি নেবেন, এর বেশি না। কোনো রকম রকিং মোশন ইউজ করবেন না। এই রকিং মোশন ইউজ করলে আপনি স্পাইনাল কর্ডে একটা পেন ফিল করবেন, পেন ফিল করবেন। ওকে, গ্লুটসের এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে নেগলেক্টেড এক্সারসাইজ যে কোনো জিমে, যে কোনো ওয়েট ট্রেনিংয়ে, যে কোনো ফিটনেস রেজিমেনে। কিন্তু আমি বলবো যে গ্লুটসের এক্সারসাইজ যদি আপনি ইনভলভ না করেন তাহলে যে পরিমাণ বেনিফিট আপনি চাচ্ছেন এক্সারসাইজ থেকে, যে পরিমাণ ভিজিবিলিটি আপনি চাচ্ছেন, যে পরিমাণ অ্যাস্থেটিক পারপাস আপনি ফিল আপ হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে একটা লোক অনেক এক্সারসাইজ করছে, ও অনেক মাসাল আছে, অর্থাৎ একটা মহিলা মানে জিমে যাচ্ছে, সে অনেক ওয়েট করেছে, লুজ করেছে, কিন্তু যে পরিমাণ অ্যাস্থেটিক লুক, যে পরিমাণ লুক মানে আপনার দরকার ছিল এত এক্সারসাইজ করার পরে, সেই লুকটা আসছে না। রিজন ইজ তারা কেউই গ্লুটসের এক্সারসাইজ মানে হিপসের এক্সারসাইজটা করছে না। আমি বলবো অলওয়েজ প্রায়োরিটি দিবেন হিপসের এক্সারসাইজটা। অনেকের থাকে জেনেটিক্যালি হিপসের বিল্ডআপ থাকে, স্ট্রং থাকে, তাদের উপরে প্রায়োরিটি না দিলেও চলে, কিন্তু ফোকাস করবেন যাতে এটা কোনোভাবে নষ্ট না হয়। আর যাদের নেই, যাদের সমস্যা আছে, তারা অবশ্যই হিপসের এক্সারসাইজটা ইনভলভ করবেন। আমি বলবো অ্যাটলিস্ট যে কোনো প্রোগ্রামের সাথে উইকলি টুয়াইস আপনি হিপসের এক্সারসাইজটা ইনভলভ করাবেন। প্রিয় দর্শক, হঠাৎ দুর্ঘটনায় আমাদের শরীরের যে কোনো রক্তনালী কেটে যেতে পারে। শরীরের বহিরাংশের কোনো রক্তনালী কেটে গেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। দর্শক, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ কি, কেউ হয়তো ভাবছেন যে হার্ট অ্যাটাক, কেউ হয়তো ভাবছেন স্ট্রোক, কেউ ভাবছেন ক্যান্সার। আসলে দেখা গেছে যে আমাদের দেশে দুর্ঘটনাই হচ্ছে মৃত্যুর প্রধান কারণ, এবং দুর্ঘটনা রক্তনালী ছিঁড়ে যাওয়াই কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অতএব কেউ দুর্ঘটনা পতিত হলে যদি তার সেখান থেকে রক্তপাত হতে থাকে,
তার যদি জ্ঞান থাকে তার নিজের উচিত তার কাপড়টিকে খুলে ওই জায়গাটিকে দ্রুত বেঁধে ফেলা, অথবা তার আশেপাশে যারা আছেন তারা যেন একটি ভালো কাপড় দিয়ে সেটিকে পেঁচিয়ে শক্তভাবে বেঁধে দেন। অনেক সময় রক্তনালীর সঙ্গে হাড় হাড্ডি ভেঙে যেতে পারে, অনেক সময় ভাঙ্গা হাড় লিগে কিন্তু রক্তনালীও ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে উচিত পাটা যাতে নড়াচড়া বেশি করতে না পারে সে কারণে এমনভাবে বেঁধে দেওয়া যাতে পাটি নড়াচড়ায় সক্ষম না হয়, এবং রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রয়োজনে ভাস্কুলার সার্জন যারা আছেন, বিশেষ করে এনআইসিভি যেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে, সেখানে নিয়ে যেতে হবে। এবং মনে রাখতে হবে যে রক্তনালী কেটে গেলে বা ছিঁড়ে গেলে আমাদেরকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আমরা যেতে পারবো, তত দ্রুতই কিন্তু তার বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। অতিরিক্ত শব্দ হার্টের রোগ থেকে শুরু করে নানা রোগের কারণ হতে পারে, তাই আপনার গাড়ির হর্ন অহেতুক বাজানো থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে। শীতকালে আমাদের যেটা হয়, শীতকালে আমাদের দেশে আবহাওয়াটায় শুষ্ক, আর্দ্রতা কম থাকে, পানির পরিমাণ কম থাকে, তাতে দেখা যাচ্ছে যেসব রোগ এই ড্রাই স্কিনের জন্য হয় সেসব রোগ বেড়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।